অ্যাকাউন্টিং অনলাইন পাঠশালা বিডি মাধ্যমে চারগাছা নেভিয়া ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় আরম্ভ করতে যাচ্ছি। যারা সংযুক্ত আছো তোমরা সবাই মনোযোগ সহকারে আমার হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো অনুসরণ করবে এবং সম্ভব হলে অ্যাকাউন্টিং অনলাইন পাঠশালা বিডি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। আমি এর আগে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে প্রতিটা অধ্যায় ভিত্তিক ক্লাস করেছি, এখন প্রথম পত্রের উপরে আরম্ভ করতে যাচ্ছি। আজকে অধ্যায়ে হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান কি এটা তোমাদেরকে আগে জানতে হবে। হিসাব বিজ্ঞান হলো যে পুস্তক পাঠ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন সুশৃঙ্খলভাবে লেখা যায় এবং তা থেকে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়, তাকে হিসাব বিজ্ঞান বলে। এটি নবম ও দশম শ্রেণীতে পাঠ্যতে ছিল, যারা ব্যবসা শিক্ষা শাখায় পড়ে এসেছ। অনেকে কলেজ পর্যায়ে 9, 10 অন্য বিজ্ঞান এবং মানবিক বিভাগ থেকেও এসেছ, সেই জন্য আমি প্রাথমিক ধারণাটা লিখে দিলাম। অতঃপর তোমাদেরকে জানতে হবে হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে গেলে লেনদেন কি সেটা জানতে হবে। লেনদেন হলো আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক মানে টাকার অঙ্কে মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। অর্থাৎ সংক্ষেপে টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য যে কোনো কিছুর আদান প্রদানকে লেনদেন বলা হয়। অতঃপর শিক্ষার্থীরা হিসাব পদ্ধতি সম্পর্কে অবহিত থাকা দরকার। হিসাব পদ্ধতি হলো দুটি, একটার নাম একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, অপরটির নাম দুতরফা দাখিলা পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেম। একতরফা দাখিলা পদ্ধতি কারণ আবর্তে সৃষ্ট হয়েছে। যে কোনো ব্যবসায়ী হিসাব বিজ্ঞানে লেখাপড়া না করেও ব্যবসা করে থাকে, তার নিয়ম নীতি মোতাবেক নিজস্ব আইডিয়াতে যেভাবে হিসাব রাখে তাকেই বলা হয় একতরফা দাখিলা পদ্ধতি। এটা আদিকালের হিসাব ব্যবস্থা। আর দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবক হলো বা জনক হলো লুকা পেসিউলি। দুতরফা দাখিলা পদ্ধতির জনক লুকা পেসিউলি 1494 সালে ইতালির ভেনিস শহরে এই পদ্ধতির উপর একটি বই লিখেন। বইটির নাম হলো সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট এন্ড প্রপোর্শনালিটা। ইংরেজিতে আবার লিখে দিয়েছি। এই বইটা প্রকাশের পর বিশ্ববাসী এই নিয়মটিকে গ্রহণ করেছে এবং সেই থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের হিসাব বিজ্ঞান দুতরফা নিয়মের উপরে চলতেছে। তবে বর্তমান আধুনিক বিশ্বে আমেরিকা কিছু কিছু পরিবর্তন বা সংযোজন এনেছে। এবার আসা শিক্ষার্থীরা, এই লুকা পেসিউলি যে নিয়মটি উদ্ভাবন করেছেন তাতে হিসাব চক্র বা হিসাবগুলো কিভাবে করা হবে সেই ধাপগুলোর নাম দিয়েছিলেন উনি। প্রথমে জাবেদা করতে হবে, অতঃপর খতিয়ান করতে হবে, অতঃপর রেওয়ামিল করতে হবে, অতঃপর আর্থিক বিবরণী, তারপর বিচার বিশ্লেষণ। জাবেদা হলো কোন লেনদেন সংগঠিত হওয়ার শুরুতে তারিখের ক্রম অনুসারে যে বইতে লেখা হয় ডেবিট এবং ক্রেডিট বিন্যস্ত করে তাকে জাবেদা বলে। আর জাবেদা থেকে নামে নামে শ্রেণীভুক্ত করে যে হিসাবগুলো করা হয় তাকে খতিয়ান বলে। যেমন ক্রয়ের নামে একটা খতিয়ান, বিক্রয়ের নামে একটা খতিয়ান, রামের নামে একটা খতিয়ান, রহিমের নামে একটা খতিয়ান ইত্যাদি নামে নামে যে হিসাবগুলো করা হবে তাকে খতিয়ান বলে। খতিয়ানের গাণিতিক প্রমাণের জন্য যাচাই বাছাইয়ের জন্য যে তালিকাটি করা হয় তাকে রেওয়ামিল বলা হয়। এগুলো বছরে বারবার প্রতি মাসে বা সপ্তাহে অথবা ত্রৈমাসিক করা হয় বা বাৎসরিক করা হয়। অথবা আর্থিক বিবরণী সাধারণত বছর শেষে করা হয়। আর্থিক বিবরণী হলো
প্রতিষ্ঠানের পরিপূর্ণ হিসাব ব্যবস্থা। এই আর্থিক বিবরণী প্রথম অংশ বিশদ আয় বিবরণী, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী। বছর শেষে প্রতিষ্ঠান এগুলো নির্ণয় করে থাকে, এগুলা দিয়ে পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়। অতঃপর বিচার বিশ্লেষণ করতে হবে, আমার লাভ কেমন হলো, আগামী দিনে আমাদের পরিকল্পনা কি হবে, প্রতিষ্ঠানকে লাভে পৌঁছাইতে হলে বা আরো উন্নত করতে হলে কি করতে হবে, এগুলোর বিচার বিশ্লেষণ করতে হবে। এগুলো লুকা পেসিওলির অবদান। শিক্ষার্থীরা আবার আসে হিসাব সমীকরণ। বর্তমান যুগে যেটা প্রচলন যথেষ্ট পরিমাণ চলতেছে, হিসাব সমীকরণ এটা আমেরিকার হিসাব শাস্ত্রবিদগণ আবিষ্কার করেছিলেন লেনদেনে দ্বৈত সত্তার উপর ভিত্তি করে। দ্বৈত সত্তা বলতে ডেবিট এবং ক্রেডিট বিন্যস্ত করে লেখাকে বা দুইভাবে লেখাকে দ্বৈত সত্তা বলে। এই দ্বৈত সত্তার উপর ভিত্তি করে হিসাব সমূহের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক উদ্ভাবন করেছেন, যাকে হিসাব সমীকরণ বলে। এর মৌলিক সমীকরণ হলো a equal to l plus u। কে ব্যাখ্যা করলে c plus r minus d minus e। c মানে ক্যাপিটাল, মানে মূলধন, আর মানে রেভিনিউ অর্থাৎ আয়, ডি মানে ড্রয়িং মানে উত্তোলন, এটা বাদ যাবে, ই মানে এক্সপেন্স বা এক্সপেন্ডিচার, ব্যয় বাদ যাবে। অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস অনার সিকিউরিটি। এ মানে অ্যাসেট, এল মানে লায়াবিলিটি, ও মানে অনার সিকিউরিটি। অনার সিকিউরিটির মধ্যে এই চারটা আইটেম আছে, এগুলো আবার ব্যাখ্যা দিয়েছি। এ মানে অ্যাসেট মানে সম্পদ, এল মানে লায়াবিলিটিস মানে দায়, ওই মানে অনার সিকিউরিটি বা মালিকানা শর্ত, সি হলো ক্যাপিটাল বা মূলধন, আর রেভিনিউ অর্থাৎ আয়, ডি হলো ড্রয়িং বা উত্তোলন, ই মানে এক্সপেন্স অর্থাৎ ব্যয়। শিক্ষার্থীরা এবার আসো সনাতন পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয় তিন প্রকার। ওই যে আমরা একটু আগে বলেছিলাম দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা মানে ডেবিট এবং ক্রেডিট দুইভাবে বিন্যস্ত করা হয়। এটা সনাতন নিয়ম হলো তিনটি। একটিকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব, সুবিধা গ্রহণকারী হবে ডেবিট, সুবিধা দানকারী হবে ক্রেডিট। আর সম্পত্তিবাচক হিসাব হলো 2 নম্বরে, বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। নামিক বা আয় ব্যয় হিসাব, খরচ বা ক্ষতি হলে ডেবিট হবে, আয় বা লাভ হলে ক্রেডিট হবে। এটা হলো সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম। এবার আসো আধুনিক নিয়মে হিসাব সমীকরণ 5 প্রকার। হিসাব সমীকরণ মানে একটু আগে আমরা বলেছিলাম a equal to l plus u, ওইটারই ব্যাখ্যা। ওইখানে এগুলাকে রিসার্চ করলে আমরা 5টি আইটেম পাই। এ হলো সম্পদ, এল হলো দায়, ওই মানে মালিকানা সত্ত্ব, আর এখানে ভিতরে আর মানে হলো আয়, ই হলো ব্যয় বা এক্সপেন্স। এগুলো হলো আধুনিক হিসাব সমীকরণ প্রকারভেদ। এবার আসো শিক্ষার্থীরা, আমরা একটি বোর্ড প্রশ্নের উপর আলোকপাত করে ঢাকা বোর্ড 2019-এর উপরে একটি প্রশ্ন যেটা বোর্ডে আসছিল 4 নম্বর প্রশ্নে, সেটা থেকে আমরা অঙ্কটা করব। আগে প্রশ্নটা একটু পাঠ করি। সেলিম ট্রেডার্সের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্ধৃতগুলো ছিল: নগদ 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 1.5 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা এবং প্রদেয় হিসাব 40,000 টাকা। 2018 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেন নিম্নরূপ ছিল: জানুয়ারি 5 তারিখ 10% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা, 8 তারিখ নগদ 30,000 টাকা এবং ধারে 90,000 টাকার পণ্য ক্রয়, 10 তারিখ 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান 15,000 টাকা, 12 তারিখ বিবিধ খরচ পরিশোধ 1200 টাকা, 16 তারিখ 3% কারবারি বাটায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, নগদে 60%, ধারে 40%। 25 তারিখ একজন খরিদ্দারের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। 28 তারিখ অগ্রিম প্রদত্ত ভাড়া 1 মাসের অতিক্রান্ত হয়েছে।
এই হলো প্রশ্নের ধরন। এখন করণীয়র মধ্যে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও, এতে 2 নাম্বার। টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব দেখাও 4 নাম্বার। 18 সালের জানুয়ারি মাসের আয় বিবরণী প্রস্তুত করো 4 নাম্বার। শিক্ষার্থীরা এবার আমরা একটা একটা অংশ করার চেষ্টা করি। প্রথমে ক অংশ। ক অংশে প্রারম্ভিক জাবেদা দাখিলা। তো শিক্ষার্থীরা আমি শুরু করি। প্রারম্ভিক জাবেদা বলতে 1 তারিখের যে সম্পদ আর দায় আছে সেগুলো। তো ছোট করে একটা ঘর এঁকে ফেলি। দুই 2017 সাল জানুয়ারি 1, নগদ আছে 1 লক্ষ টাকা, নগদান হিসাব ডেবিট। অফিস সরঞ্জাম 1.5 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম ডেবিট। প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট। প্রদেয় হিসাব 40,000 টাকা। টাকা ওগুলো টাকা লিখে ফেলি। নগদ 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 1.5 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা। এবার এই সম্পদগুলো যোগ করে দায়টা বাদ দিলে মূলধন বেরিয়ে আসবে। তো 1 লক্ষ আর 1.5 লক্ষ হলো 2,50,000, এটা হলো 3 লক্ষ। 3 লক্ষ থেকে 40,000 টাকা গেলে 2,60,000 টাকা হয়। এটি হলো আমাদের মূলধন। এটি হলো আমাদের মূলধন। কয়ের উত্তর হয়ে গেল। শিক্ষার্থীরা আমরা একটা একটা মুছেও আরেকটি করতে হবে, কারণ বোর্ডের সংকলন হচ্ছে না, সেজন্য কটা আমরা মুছে ফেললাম। এবার খর আনসার করি। হিসাব সমীকরণ। প্রথমে তারিখ, মন্তব্য। এটাকে 2 ভাগ করব। সম্পদ,
দায় ও মালিকানা শর্ত। সাধারণত সম্পদের 5টা কলাম করলেই আশা করি পরীক্ষাতে সমস্যা হয় না, আর দায়ের মধ্যে সাধারণত 3টা ঘর করলে মোটামুটি হয়ে যায়। তো শিক্ষার্থীদের সুবিধার্থে বলি, সম্পদ 5টা ঘর করে ফেলবে, দায় 3টা করে ফেলবে, তারপর যা যা আছে সেগুলো তুমি লিখবে। এখানে নগদ আছে, নগদের নামে একটা ঘর হবে। ব্যাংকে লেনদেন আছে, ব্যাংকের নামে ঘর হবে। প্রাপ্য হিসাব আছে, অগ্রিম ভাড়া আছে, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, এটা হলো সম্পদ। দায়ের মধ্যে আলোচ্য অঙ্ক থেকে পাওয়া যাবে প্রদেয় হিসাব, ঋণ, মালিকানা সত্ত্ব বা মূলধন। এবার আমরা তারিখগুলো লিখে ক্ষয়ের আনসারটা করব। টেবুলার ছক মানে এই ছকটাকে টেবুলার ছক বলা হয়। সমীকরণের উপর প্রভাব দেখাবো। এখানে প্রথমে 1 তারিখ লিখি আমরা, 2017 সাল। না, 17 ডিসেম্বরের অবস্থা, তাহলে আমরা 18 তে শুরু করতে যাচ্ছি। এটা আগের বছরের ব্যালেন্স। 18 জানুয়ারি 1। তো আমরা ব্যালেন্স গুলো লিখি। নগদ 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 1.5 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা। এই 3টা যোগ করলে 1 লাখ, 1.5 লাখ, মোট 3 লক্ষ। 3 লক্ষ থেকে 40 গেলে 2,60,000 টাকা আমাদের মালিকানা সত্ত্ব হয়। এটাকে মন্তব্য কলামে লেখা উচিত মূলধন। এটা শেষ হয়ে গেল। অতঃপর জানুয়ারি 5 তারিখ প্রদেয় 10% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ করলে নগদ টাকা বেড়েছে, সম্পদ বাড়ছে, নগদের ঘরে আসবে না, ব্যাংক থেকে বলছে, তাহলে ব্যাংকের ঘরে আসবে 50,000 টাকা। আর ঋণটা ঋণের ঘরে চলে যাবে 50,000 টাকা। এটা শেষ হয়ে গেল। অতঃপর আসো 8 তারিখ নগদে 30,000 টাকা এবং ধারে 90 টাকা পণ্য ক্রয়। 8 তারিখ দিয়ে আমরা নগদে ক্রয় করলে নগদ টাকা কমে যায়, কমে গেলে নগদের ঘরে মাইনাস করতে হবে। মাইনাস মানে ব্র্যাকেট। আর ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব বাড়ে, ক্রয়ের সাথে প্রদেয় হিসাব জড়িত। 90,000 টাকা। 90 আর 30 মিলে 1,20,000 টাকার মাল ক্রয় করেছি, আমার ব্যয় হয়েছে। এটার মন্তব্য হলো ক্রয়। এটা মূলধন থেকে বাদ দিতে হবে। যেহেতু পণ্য ক্রয় করেছি, টাকা চলে যাবে, আজকে হোক না হোক 2 দিন পরে হোক। এগুলোকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। এবার আসো 10 তারিখ 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান করলো।
নগদ টাকা চলে গেছে 15,000, নগদ থেকে মাইনাস হবে। অন্যবার অগ্রিম ভাড়া নামে 15,000 টাকা রয়ে গেল, এটা আমার সম্পদ, যেটা নিঃশেষিত হয় নাই, এটা শেষ। 12 তারিখ বিবিধ খরচ পরিশোধ 1200 টাকা, নগদ টাকা কমে যায়, খরচের ফলে মূলধন কমবে 1200 টাকা। নাম দিতে হবে বিবিধ খরচ। ষোলো তারিখ 3% কারবারি বাটায় পণ্য বিক্রয়। কারবারি বাটা হিসাবভুক্ত হয় না, 3% মাইনাস করার পরে বসবে। 1,20,000 টাকার উপরে 3% কর্তন করলে 3,600 টাকা কম হবে 3%। বাকি থাকে 1,16,400, 1,16,400 3% বাদ দেওয়ার পর এই টাকার মধ্যে আবার কিছু নগদে আছে, কিছু ধারে আছে। এখানে বলেছে প্রশ্নে এটার উপরে নগদে 60%, এই 1,16,400 উপরে 60% টিপতে হবে ক্যালকুলেটর মেশিনে। 60% যেটা হবে এটা নগদে পেয়েছি আমরা 69,840 হয়। এটা নগদ টাকা বেড়েছে, আর বাকি 40% ধারে হওয়ায় প্রাপ্য হিসাব বাড়বে। বিক্রয়ের সাথে দেনাদার বা প্রাপ্য হিসাব জড়িত, 40% এখানে আসবে 1,16,400 টাকার উপর। তো 40% হলো 46,560। দুটা যোগ করলে এটা সমান হবে 1,16,400। 16 পরে হলো 25। 25 তারিখ একজন খরিদ্দারের কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেল, নগদ টাকা বেড়েছে, তো 30,000 টাকা নগদের সাথে যোগ হবে। আর যাদের কাছ থেকে পেয়েছি তাদেরকে প্রাপ্য হিসাব বলে, প্রাপ্য হিসাব কমে যাবে, তাই এখানে মাইনাস করতে হবে। এটা লেনদেন শেষ। জায়গার সংকুলন হচ্ছে না, তাই একটু ঘন করে বা ক্লোজ করে লেখা হলো। 28 তারিখ, 28 তারিখ হলো অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। আমরা ভাড়া পরিশোধ করেছিলাম 3 মাসে, মাস শেষে আমাদের 1 মাসের ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো 3 মাসে যদি 15,000 টাকা হয়, 1 মাসে হলো 5,000 টাকা। তো 5,000 টাকা অগ্রিম থেকে মাইনাস করতে হবে। 3 মাসের টাকা অগ্রিম ছিল, 1 মাসের টাকা চলে যাবে। যেহেতু মুনাফা জাতীয় ব্যয় হয়েছে এটা, সেহেতু মূলধন থেকে বাদ যাবে। আমাদের লেনদেন পরিসমাপ্তি হয়ে গেল। এবার আমরা যোগ বিয়োগের পালা। যোগ বিয়োগ গুলা করি আমরা। নগদের গড় যোগ বিয়োগ করলে 1,53,640 হয়। ব্যাংক 50,000। তারপরেরটা হলো যোগ বিয়োগ করে এটা যোগ করে এটা মাইনাস করলে হবে 66,560। 15 থেকে 5 গেলে 10,000। অফিস সরঞ্জাম 1.5 লক্ষ। প্রদেয় হিসাব 40 আর 90 1,30,000।
50,000। এটা যোগ বিয়োগ করলে হয় 2,50,200। এবার সম্পদগুলোকে আবার আলাদা করে যোগ করতে হবে। সম্পদগুলো যোগ করলে 4,30,200। আবার দায় দেনাগুলো যোগ করলেও 4,30,200 হবে। দুই পাশ সমান হলে বুঝতে হবে অঙ্কটা সঠিক হয়েছে। সম্পদ যা, দায় দেনা তাই, এটাকে বলে হিসাব সমীকরণ। তো শিক্ষার্থীরা, আমরা ক্ষয়ের উত্তর করলাম। এবার খটা মুছে ফেলে আমি গয়ের উত্তর করার চেষ্টা করব, আর পাশাপাশিও লেখা যাবে। তো শিক্ষার্থীরা, আমি না মুছে গ পাশে করার চেষ্টা করি। গতে বলেছে 18 সালে জানুয়ারি মাসের আয় বিবরণী। আয় বিবরণীর বৈশিষ্ট্য হলো, আমরা যে টেবুলার সামারি করেছি বা সমীকরণ, এখান থেকে আয় থেকে ব্যয়গুলো বাদ দেব। টেবুলার সামারি তোমরা লক্ষ্য করো, বিক্রয় একটা আয় হয়েছিল, সেটা আমরা বসাবো। বিক্রয় 1,16,400। $1,16,400। এবার বাদ দেব ব্যয়গুলো। প্রথমে ক্রয়টা বসাই। ক্রয় হলো 1,20,000। বিবিধ খরচ 1200। ভাড়া খরচ 5,000। $1,26,200। অতঃপর আমাদের আজকে নিট লাভ না হয়ে নিট ক্ষতি হয়ে গেল। বিক্রয় থেকে খরচটা বেশি হয়ে গেছে, অতএব আমরা নিট লসে ব্যবসা করলাম। 9,800 টাকা, এটা আমাদের লস হয়ে গেল, ব্যয়টা বেশি হয়ে গেল। যদি বিক্রয়টা বেশি হতো তাহলে আমাদের লাভ হইতো। আজকে বিক্রয়টা কম হওয়াতে ক্ষতি হয়ে গেল। তো শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব সমীকরণের উপর একটা ক্লাস নিলাম। তোমরা বাসায় নিয়মিত চর্চা করার চেষ্টা করবে। আর নিয়মিত আমি অনলাইন ক্লাস করব, এবং এটা ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, আমার ফেসবুক পেজও দেওয়া আছে, তোমরা ওইখান থেকে সংগ্রহ করবে। এই বলে আমি আজকের বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।